আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লেটস হাইলাইটসের পক্ষ থেকে তোমাদেরকে জানাই স্বাগতম। আজকে আমরা সংস অফ ইনোসেন্স এর তৃতীয় কবিতা দ্য চিমনি সুইপার নিয়ে আলোচনা করব। দ্য চিমনি সুইপার, চিমনি শব্দটির অর্থ হচ্ছে চুঙ্গি বা ধোঁয়া পথ, অর্থাৎ যেই পথ দিয়ে ধোঁয়া বের হয়। যেমন ধরো, আমাদের দেশে আমরা অ্যাভেলেবল ব্রিকফিল্ড দেখতে পাই। ওই ব্রিকফিল্ডগুলোতে ধোঁয়া বের হওয়ার জন্য অনেক বড় একটি চুঙ্গি থাকে। ঠিক সেই রকম উইলিয়াম ব্লেক যখন এই কবিতাটি রচনা করছিলেন, সেই সময়ে ইংল্যান্ডে অনেকগুলো কলকারখানা থাকতো এবং সেই কলকারখানার ধোঁয়া বের হওয়ার জন্য অনেক বড় বড় চুঙ্গি থাকতো। যেই চুঙ্গিগুলোর হোল বেশি বড় না হওয়ার কারণে চুঙ্গির ভেতরে কালি বের হতে হতে যে কাঁসরা বা ময়লা জমা হয়ে যেত, সে ময়লাগুলো ক্লিন করার জন্যে বড় মানুষ ঢুকতে পারতো না। যার কারণে তৎকালীন সময়ে যেই কলকারখানার মালিকরা থাকতো, তারা ওই সময়কার যেই শিশুরা ছিল, বিশেষ করে অনাথ শিশু যাদের পিতামাতা নেই, তাদেরকে কিনে এনে এই চিমনির ভেতরে অর্থাৎ চুঙ্গির ভেতরে ঢুকিয়ে পরিষ্কার করার কাজে ব্যবহার করত। যেহেতু এই ছোটো বাচ্চাগুলো ছোট ছিল, যার কারণে ওরা চুঙ্গির ভেতরে খুব সহজে ঢুকে যেতে পারত। আর এই কবিতাটিতে আমরা মূলত চিমনি সুইপার হিসেবে একটি শিশুকে দেখতে পাবো, অনাথ শিশু, যে মূলত ওই চুঙ্গি পরিষ্কারের কাজে নিয়োজিত। যাই হোক, এছাড়াও তোমাদের একটা প্রশ্ন রয়েছে, হোয়াট ইজ দ্য মিনিং অফ চিমনি সুইপার? চিমনি সুইপারের মানেটা কি? এ পার্সন হুজ অকুপেশন ইজ ক্লিনিং শুট ফ্রম চিমনি প্লুজ কল্ড অলসো চিমনি সুইপার। চিমনি সুইপার বলতে ওই মানুষটাকে বোঝানো হয় যার পেশাই হচ্ছে মূলত চিমনি বা চুঙ্গির ভেতরের ময়লাগুলো পরিষ্কার করা। যাই হোক, এই কবিতাটির ইন্ট্রোডাকশন হলো, দ্য চিমনি সুইপার ইজ দ্য টাইটেল অফ এ পোয়েম বাই উইলিয়াম ব্লেক, published in two parts in Songs of Innocence in 1789 and Songs of Experience in 1794. The poem The Chimney Sweeper is set against the dark background of child labor that was prominent in England in the late 18th century and 19th centuries. অর্থাৎ এই চিমনি সুইপার কবিতাটি মূলত দুই পার্টে লেখা হয়েছিল। প্রথম পার্ট হচ্ছে সংস অফ ইনোসেন্সে, যেটি প্রকাশিত হয়েছিল 1789 সালে, আর দ্বিতীয় পার্ট সংস অফ এক্সপেরিয়েন্সে প্রকাশিত হয়েছে 1794 সালে। আর এই কবিতাগুলো হচ্ছে মূলত অ্যাগেনস্ট দ্য ডার্ক ব্যাকগ্রাউন্ড অফ চাইল্ড লেবার। ইংল্যান্ডে তৎকালীন সময়ে যে চাইল্ড লেবার ছিল, ছোট ছোট বাচ্চাদেরকে যে হার্ডওয়ার্কের কাজে ব্যবহার করা হতো, সেটির নির্মমতা বর্ণনা করার লক্ষ্যে এই কবিতাটি রচনা করা হয়েছে। আর ওই সময়টা ছিল মূলত লেট 18th সেঞ্চুরি অ্যান্ড 19th সেঞ্চুরিজ, 1800 শতাব্দীর শেষের দিক থেকে শুরু করে পুরো 19বিংশ শতাব্দী হচ্ছে ওই সময়টা। আশা করি বুঝতে পেরেছ। তো এবার আসি মূল কবিতায়। এই কবিতা আমরা স্পষ্টভাবে দেখতে পাবো যে একজন স্পিকার, যে হচ্ছে একটি শিশু, সে মূলত একজন চিমনি সুইপার। সে তার ইনোসেন্সের মাধ্যমে তার নিজের কিছু ঘটনা বর্ণনা করে যাচ্ছেন, যেখানে সে তার সাথে আরও কিছু চিমনি সুইপার অন্যান্য শিশুদের ব্যাপারেও বলেছিলেন। সে বলে যে, হোয়েন মাই মাদার ডাইড আই ওয়াজ ভেরি ইয়ং, যখন আমার মা মৃত্যুবরণ করেছেন তখন আমি খুবই ছোট ছিলাম। অ্যান্ড মাই ফাদার সোল্ড মি, এবং আমার বাবা আমাকে বিক্রি করে দিয়েছিলেন। হোয়াইল, যখন, ইয়েট মাই টং, আমার জিহ্বা, কুড স্কার্সলি, প্রায় পারত না, ক্রাই, কান্না করতেও, উইফ 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 উইফ, অর্থাৎ যখন আমার মা মৃত্যুবরণ করেছে তখন আমি খুবই ছোট ছিলাম এবং সেই সময় আমার পিতা আমাকে বিক্রি করে দিয়েছিলেন, যখন আমি ঠিকভাবে কথা বলতে পারতাম না, আমি ঠিকভাবে কান্নাও করতে পারতাম না, আর আমার কান্নাটা ছিল তখন ওয়াও 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 করে। অর্থাৎ আমি খুবই ছোট থাকতে আমার মা মারা গেছে, যার কারণে আমার বাবা আমাকে বিক্রি করে দিয়েছে। সো ইউর চিমনিজ আই সুইফ, তাই মূলত তোমাদের এই চুঙ্গিগুলো আমি মুছি, পরিষ্কার করি। অ্যান্ড ইন শুট আই স্লিপ, শুট মানে হচ্ছে ময়লা, এবং এই ময়লায় আমি ঘুমাইও। অর্থাৎ যখন আমার মায়ের মৃত্যুবরণ করেছেন তখন আমি খুবই ছোট ছিলাম এবং সেই সময় আমার বাবা আমাকে বিক্রি করে দিয়েছেন, যখন আমি ঠিকভাবে কান্নাও করতে পারতাম না, যার কারণে তোমাদের এই চুঙ্গিগুলো আমি পরিষ্কার করি এবং এখানেই ময়লার মধ্যে আমি ঘুমাই। দ্যাটস লিটল টম ড্যাকরি who cried when his head that curled like a lamb's back was shaved. So I said, that's little Tom Dacre. এখানে একটি ছোট শিশু রয়েছে আমার মতো, যার নাম হচ্ছে টম ড্যাকরি।
সে কান্না করতে লাগলো যখন তার মাথার কোঁকড়ানো চুলগুলো, যেগুলো দেখতে ভেড়ার লোমের মতো, সেগুলো যখন শেভ করে দেওয়া হচ্ছিল, কেটে ফেলা হচ্ছিল। সো আই সেড, তখন আমি তাকে বললাম। অর্থাৎ এখানে একটি শিশু রয়েছে যার নাম হচ্ছে টম রেকরি। যখন তার মাথার কোঁকড়ানো সুন্দর সুন্দর চুলগুলো, যেগুলো ল্যাম্ব এর চুলের মতো, সেগুলো যখন শেভ করে দেওয়া হচ্ছিল, অর্থাৎ তাকে যখন ন্যাড়া করে দেওয়া হচ্ছিল, তখন সে খুব কান্নাকাটি করতে লাগলো। সো আই সেড, তখন আমি তাকে বললাম, হুশ, চুপ করো। টম নেভার মাইন্ড ইট, অর্থাৎ টম, চুপ করো, এটা নিয়ে মনে কিছু নিও না। ফ্রম হোয়েন ইউর হেয়ার্স বেয়ার, যখন তোমার এই মাথার চুলগুলো ন্যাড়া থাকবে, অর্থাৎ তোমার মাথা ন্যাড়া থাকবে, ইউ নো দ্যাট দ্য শুট ক্যানট স্পয়েল ইউর হোয়াইট হেয়ার, তুমি কি জানো সেই সময় ময়লাগুলো তোমার মাথার যে চুলগুলো রয়েছে সুন্দর সুন্দর, সেগুলোকে নষ্ট করতে পারবে না। অর্থাৎ এখানে ছোট্ট একটি ছেলে রয়েছে যার নাম হচ্ছে টম ডেকরি। তার মাথার চুলগুলো হচ্ছে অনেক কোঁকড়ানো, যেগুলো দেখতে প্রায় ম্যাশ এর লোমের মতো। সেগুলো যখন ন্যাড়া করে দেওয়া হচ্ছিল, তখন সে খুব কান্না করতে লাগলো। আর সেই সময় আমি তাকে বললাম যে, হুশ, চুপ করো টম, তুমি কেন কান্নাকাটি করছো? যদি তোমার মাথার চুলগুলো ন্যাড়া থাকে, তবে এই চিমনির ভেতরে যে ময়লাগুলো আছে, এই ময়লাগুলো তোমার চুলকে নষ্ট করতে পারবে না। অর্থাৎ চুল যদি থাকে, তাহলে এই ময়লার কারণে তোমার চুলগুলো নষ্ট হয়ে যাবে। এর থেকে তোমার ন্যাড়া থাকাটাই বেটার হবে। এটা বলে সে তাকে বুঝালো। অ্যান্ড সো হি ওয়াজ কোয়াইট, এবং তখন সে চুপ হয়ে গেল। অ্যান্ড দ্যাট ভেরি নাইট, এবং সেই রাতেই, অ্যাজ টম ওয়াজ এ স্লিপিং হি হ্যাড সাচ এ সাইট, এবং সেই রাতে যখন আমরা ঘুমাচ্ছিলাম, তখন টমও ঘুমাচ্ছিল, এবং ঘুমের মধ্যে সে একটি স্বপ্ন দেখলো। সাইট মানে হচ্ছে স্বপ্ন দেখা। এবং তার স্বপ্নটি ছিল এই যে, দ্যাট থাউজেন্ডস অফ সুইপার্স, তাদের সাথে যে অন্যান্য হাজার হাজার সুইপারগুলো রয়েছে, শিশুরা রয়েছে, যেমন ডিক, জো, নিড, জ্যাক, এ চারজনের কথা বলা হয়েছে, যেমন তারা সবাই, ওয়ার অল অফ দ্যাম লকড আপ ইন কফিনস অফ ব্ল্যাক, তারা সবাই তালাবদ্ধ ছিল একটি কালো কফিনে। অর্থাৎ তখন আমি যখন তাকে বুঝালাম যে তুমি কান্না করো না, মাথা নাড়া টাকাটাই বেটার হবে, তখন সে ঠান্ডা হয়ে গেল, সে চুপ হয়ে গেল। এবং সেই রাতে আমরা যখন ঘুমাচ্ছিলাম, তখন টম আমার পাশেই ঘুমাচ্ছিল। সে তখন স্বপ্নে দেখলো যে অনেকগুলো সুইপার, যেমন ডিক, জো, নিড, জ্যাক, তারা সবাই একটি কালো কফিনে তালাবদ্ধ ছিল। অ্যান্ড বাই কেম অ্যান অ্যাঞ্জেল, এবং একটি পরী আসার মাধ্যমে, অর্থাৎ একটি পরী আসলো, হু হ্যাড এ ব্রাইট কি, যার কাছে একটি উজ্জ্বল চাবি ছিল। অর্থাৎ ওই সময় একটি পরী আসলো যার কাছে একটি উদ্ধারের চাবি ছিল। অ্যান্ড হি ওপেন্ড দ্য কফিনস অ্যান্ড সেট দেম অল ফ্রি, এবং সেই পরী ওই কফিনটাকে খুলল এবং আমাদের সবাইকে মুক্তি করে দিল। দেন ডাউন এ গ্রিন প্লেন, লিপিং, লাফিং, দে রান, অ্যান্ড ওয়াশ ইন এ রিভার অ্যান্ড শাইন ইন দ্য সান। অর্থাৎ দেন ডাউন এ গ্রিন প্লেন, তখন সবাই একটি সবুজ মাঠের মধ্যে, লিপিং, লাফালাফি করছিল, লাফিং, হাসাহাসি করছিল, দে রান, তারা সবাই দৌড়াদৌড়ি করছিল, অ্যান্ড ওয়াশ ইন এ রিভার, এবং তারা সবাই নদীর পানিতে গোসল করেছিল, অ্যান্ড শাইন ইন দ্য সান, এবং সূর্যের আলোতে সবাই দাঁড়িয়েছিল। অর্থাৎ তারা সবাই খুশিতে লাফালাফি করছিল, হাসাহাসি করছিল, দৌড়াদৌড়ি করছিল, এবং নদীর পানিতে তারা সবাই গোসল করেছে। গোসলের পরে তারা সবাই আবার সূর্যের নিচে দাঁড়িয়ে নিজেদেরকে শুকাচ্ছে। এই ব্যাপারগুলো কিন্তু টম স্বপ্ন দেখতেছে, ঠিক আছে? যাই হোক, দেন নেকেড অ্যান্ড হোয়াইট, অল দেয়ার ব্যাগস লেফট বিহাইন্ড। দেন নেকেড অ্যান্ড হোয়াইট, তারা সবাই তখন উলঙ্গ ছিল, অ্যান্ড হোয়াইট, এবং অনেক উজ্জ্বল ছিল, সাদা ছিল, অ্যান্ড দেয়ার ব্যাগস লেফট বিহাইন্ড, এবং তাদের ব্যাগগুলো পেছনে ছিল। অর্থাৎ টম এটাও স্বপ্নে দেখতেছে, গোসল করার পর তারা সবাই যখন সূর্যের আলোতে দাঁড়িয়েছিল, তখন তারা সবাই অনেক নেকেড ছিল, অর্থাৎ উলঙ্গ ছিল, এবং উলঙ্গ থাকার কারণে এবং গোসল করার কারণে তাদের গায়ের ময়লা অনেকটা ক্লিন হয়ে যাওয়ার কারণে তাদের খুব হোয়াইট বা পরিষ্কার দেখা যাচ্ছিল, ফর্সা দেখা যাচ্ছিল। সেই সময় তাদের ব্যাগগুলো তাদের পেছনে ছিল। দে রাইজ আপন ক্লাউডস, তারা সবাই ম্যাগের উপরে উঠে গেল, অ্যান্ড স্পোর্ট ইন দ্য উইন্ড,
এবং তারা সবাই বাতাসের সাথে খেলা করতে লাগলো। অর্থাৎ টম এটাও স্বপ্ন দেখছে যে তারা সবাই তখন মেঘের উপরে উঠে গেল এবং তারা সবাই বাতাসের সাথে খেলা করতে লাগলো। অ্যান্ড দ্য অ্যাঞ্জেল টোল্ড টম, এবং সেই পরীটি টমকে এটা বলল যে ইফ হি উড বি এ গুড বয় হি উড হ্যাভ গড, সে সৃষ্টিকর্তাকে পাবে, ফর হিজ ফাদার, তার বাবা হিসেবে, অ্যান্ড নেভার ওয়ান্ট, কখনোই তার অভাব হবে না, জয়, আনন্দের। অর্থাৎ ওই পরী তখন টমকে বলল যে ইফ হি উড বি এ গুড বয় হি উড হ্যাভ গড ফর হিজ ফাদার অ্যান্ড নেভার ওয়ান্ট জয়। যদি সে একটি ভালো ছেলে হয়, অর্থাৎ ভালো কাজ করে, সে সৃষ্টিকর্তাকে পাবে তার বাবা হিসেবে এবং তার কখনো আনন্দের অভাব হবে না। মূলত এই কথাটি ছিল মূলত স্পিরিচুয়াল, অর্থাৎ এখানে ওই পরীটি তাকে বলল সে যদি সব সময় ভালো কাজ করে, ভালোভাবে চলে, তাহলে সে সৃষ্টিকর্তাকে তার বাবা হিসেবে পাবে এবং তার আনন্দের কোনো অভাব হবে না। এটা ওই অ্যাঞ্জেল টমকে বলেছিল এবং এই পুরো ঘটনা কিন্তু টম স্বপ্নে দেখতেছে, ঠিক আছে। যাই হোক, এখন টম সহ অন্যান্যদের ঘুম ভাঙবে। অ্যান্ড সো টম অ্যাওক অ্যান্ড উই রোজ ইন দ্য ডার্ক। অ্যান্ড সো টম অ্যাওয়েক, এবং তখন টম ঘুম থেকে জাগ্রত হয়েছে। এবং উই রোজ, আমরা উঠে পড়লাম, ইন দ্য ডার্ক, যখন চারিদিকে অন্ধকার ছিল, অর্থাৎ ভোর হতে না হতে আমরা সবাই ঘুম থেকে উঠে পড়লাম। অ্যান্ড গট উইথ আওয়ার ব্যাগস অ্যান্ড আওয়ার ব্রাশেস টু ওয়ার্ক, এবং আমাদের ব্যাগ পেলাম এবং ব্রাশগুলো পেলাম এবং কাজে চলে গেলাম। অর্থাৎ যখন আমরা সবাই ঘুমাচ্ছিলাম এবং টম যখন এই স্বপ্নগুলো দেখছিল, স্বপ্ন দেখার মাঝে হঠাৎ করে আমরা সবাই ঘুম থেকে উঠলাম, এখনও রাত পোহায়নি, চারিদিকে অন্ধকার। সেই সময় আমরা খুব ভোর থাকতেই সবাই ঘুম থেকে উঠলাম, আমাদের ব্যাগগুলো নিলাম এবং ক্লিন করার জন্য যে ব্রাশগুলো থাকে ওই ব্রাশগুলো নিয়ে আমরা সবাই কাজে বেরিয়ে পড়লাম। দো দ্য মর্নিং ওয়াজ কোল্ড, যেই সময় ভোরবেলাটি খুবই কোল্ড ছিল, ঠান্ডা ছিল। টম ওয়াজ হ্যাপি অ্যান্ড ওয়ার্ম, টম তখন অনেক খুশি এবং উষ্ণ ছিল, তার খুব ভালো লাগছিল। সো ইফ অল ডু দেয়ার ডিউটি দে নিড নট ফিয়ার হার্ম, এবং যদি সবাই তাদের ডিউটি সঠিকভাবে পালন করে, সবাই ভালো কাজ করে, দে নিড নট ফিয়ার হার্ম, তাদের কখনোই কষ্ট পেতে হবে না, ভয় পেতে হবে না। শেষের এই লাইনটি হচ্ছে মূলত একটি স্পিরিচুয়াল ওয়ার্ড। এখানে বলা হয়েছিল যে সবাই যদি তাদের কাজ সঠিকভাবে পালন করে, সৎ পথে থেকে কাজ করে, তাহলে তাদেরকে জীবনে কষ্ট পেতে হবে না। এটা মূলত বাইবেলের একটি উক্তি। যাই হোক, এভাবেই মূলত কবিতাটি শেষ হয়। এবার যদি আমরা খুব সংক্ষেপে বলি, সেটা হচ্ছে একটি শিশু বলল, যখন আমি খুব ছোট ছিলাম তখন আমার মা মারা যায় এবং তখন আমার বাবা আমাকে বিক্রি করে দেয়। যখন আমার বাবা আমাকে বিক্রি করে দেয় তখন আমি খুবই ছোট ছিলাম, আমি ঠিকভাবে কান্নাও করতে পারতাম না, যার কারণে আমি মূলত এই চিমনিগুলোকে, এই চুঙ্গিগুলোকে পরিষ্কার করি এবং এই ময়লার মধ্যে আমি ঘুমিয়ে যাই। আমাদের সাথে একটি ছোট ছেলে রয়েছে যার নাম হচ্ছে টম ডেকরি। তার মাথার চুলগুলো ছিল ম্যাশের যে পশম সেগুলোর মতো কোকড়ানো চুল। সেগুলো যখন ক্লিন করে দেওয়া হচ্ছিল, তাকে ন্যাড়া করে দেওয়া হচ্ছিল, সে তখন খুব কান্নাকাটি করতে লাগলো। তখন আমি বললাম যে টম, তুমি কান্নাকাটি করো না, কারণ যদি তোমার মাথার চুলগুলো ন্যাড়া থাকে তাহলে সুবিধা হবে, কারণ মাথায় চুল থাকলে ওই চুঙ্গির ভেতরে ময়লাগুলো দিয়ে তোমার চুল নষ্ট হয়ে যাবে, এর সাথে তোমার ন্যাড়া থাকাই ভালো। তখন সে আর কান্না করলো না এবং সেই রাতে যখন আমরা ঘুমাচ্ছিলাম তখন টম একটি স্বপ্ন দেখলো। সে স্বপ্ন দেখলো যে আমরা সবাই, আমাদের মধ্যে বিশেষ করে যে হাজার হাজার ছেলেরা আছে তাদের মধ্যে আমরা সবাই, এবং ডিক, জো, নিট, জ্যাক, আমরা সবাই মূলত একটি কালো কফিনের মধ্যে তালাবদ্ধ ছিলাম। তখন একটি পরী আসলো, সেই পরীর হাতে একটি চাবি ছিল এবং সেই চাবি দিয়ে পরীটি আমাদের সবাইকে মুক্ত করে দিল। যার কারণে আমরা গ্রিন মাঠে, সবুজ মাঠে অনেক লাফালাফি করলাম, হাসাহাসি করলাম, আমরা নদীর পানিতে গোসল করলাম, সূর্যের আলোতে নিজেদেরকে শুকাচ্ছিলাম। তখন আমাদেরকে নেকেড এবং হোয়াইট দেখা যাচ্ছিল এবং আমাদের ব্যাগগুলো পেছনে ছিল। এরপর আমরা সবাই আনন্দে ম্যাগের উপরে উঠে গেলাম, সেখানে বাতাসের সাথে খেলা করতে লাগলাম এবং সেই সময় ওই অ্যাঞ্জেলটি আমাদেরকে বলল যে ইফ হি উড বি এ গুড বয় হি উড হ্যাভ গড ফর হিজ ফাদার
অ্যান্ড নেভার ওয়ান্ট জয়, অর্থাৎ যদি সে ভালো ছেলে হয়, ভালোভাবে কাজ করে, তাহলে সে তার সৃষ্টিকর্তাকে বাবা হিসেবে পাবে এবং তার কখনো কষ্টের অভাব হবে না, সুখের অভাব হবে না। এবং এরপরে আমরা সবাই ঘুম থেকে উঠে পড়লাম, যখনও ভোর হয়নি, চারিদিকে অন্ধকার ছিল। তখন আমরা আমাদের ওই ক্লিন করার ব্যাগটি নিলাম, ক্লিন করার ব্রুশটি নিলাম, নিয়ে আমরা সবাই কাজে বেরিয়ে পড়লাম। এবং সেই সকালটি ছিল অনেক কোল্ড, ঠান্ডা, এবং সেই সময় টম খুব হ্যাপি ছিল এবং ওয়ার্ম ছিল। এবং সর্বশেষ একটি স্পিরিচুয়াল ওয়ার্ড ব্যবহার করা হয়েছে, সেটা হচ্ছে ইফ অল ডু দেয়ার ডিউটি, যদি সবাই তাদের সঠিক কাজ সঠিকভাবে পালন করে, দে নিড নট ফিয়ার হার্ম, তাদেরকে কখনো কষ্ট পেতে হবে না। এটাই হচ্ছে মূলত মূল কবিতা। এবার তোমাদেরকে একটি গুরুত্বপূর্ণ হিন্টস দিয়ে রাখি, সেটা হচ্ছে তোমরা জানো যে তোমাদের প্রশ্নগুলো পরীক্ষা যখন অ্যান্সার লিখবা, সেই সময় সবচাইতে বেশি যেটা চেষ্টা করবা, যেটা কখনো মিস করা যাবে না, সেটা হচ্ছে তোমরা কোটেশন ব্যবহার করবা। আর এই কবিতায় দুটি গুরুত্বপূর্ণ কোটেশন রয়েছে, এগুলো তোমরা অবশ্যই টুকে রাখবে এবং পরীক্ষায় দিতে ভুলবে না। সে কোটেশনগুলো হলো এই কবিতা থেকে নেওয়া। প্রথমটি হচ্ছে ইফ হি উড বি এ গুড বয়, হি উড হ্যাভ গড ফর হিজ ফাদার অ্যান্ড নেভার ওয়ান্ট জয়। এটা হচ্ছে প্রথম কোটেশন। এবং দ্বিতীয় কোটেশন হচ্ছে এই কবিতাটির সবার শেষের লাইন, ইফ অল ডু দেয়ার ডিউটি, দে নিড নট ফিয়ার হার্ম। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। তো এবার আমরা এই কবিতাটির কিছু কি ফ্যাক্টস নিয়ে আলোচনা করব। প্রথমত যেটি, সেটি হচ্ছে এই কবিতাটিতে টোটাল স্টানজা রয়েছে 6 স্টানজা, 6টি স্টানজা রয়েছে। এবং এই কবিতাটির রেইম স্কিম হচ্ছে এ এ বি বি। এবং এই কবিতাটির টোন হচ্ছে জেন্টল, ইনোসেন্স অ্যান্ড ট্রাস্ট। জেন্টল হচ্ছে ভদ্র। আমরা দেখতে পাই যে এখানে যে শিশুগুলো আছে তাদের মনোভাব অনেকটাই জেন্টল এবং ইনোসেন্স, তাদের মনের মধ্যে কোনো ধরনের চালাকি নেই। ছোট বাচ্চা হিসেবে তাদের মাঝে যে ইনোসেন্স ছিল সেটির প্রতিফলন আমরা কবিতায় দেখতে পাই। এবং এর পরবর্তী যে টোন, সেটা হচ্ছে ট্রাস্ট বা বিশ্বাস। এই ট্রাস্ট বা বিশ্বাসের অনেকগুলো উদাহরণ দিতে পারি, তবে দুটি উদাহরণ হচ্ছে এই কবিতাটির কোটেশনগুলো, যেখানে বলা হয়েছিল, যেগুলো স্পিরিচুয়াল ওয়ার্ড, যেগুলো মূলত বাইবেল থেকে নেয়া। সেখানে বলা ছিল যে প্রতিটা মানুষ যদি তাদের সঠিক কাজ সঠিকভাবে পালন করে, তাহলে জীবনে তাদের সুখের অভাব হবে না। এটা হচ্ছে একটি বিশ্বাস বা ট্রাস্ট, যার কারণে এই কবিতাটির টোন হলো জেন্টল, ইনোসেন্স অ্যান্ড ট্রাস্ট। যাই হোক, এই কবিতাটির কয়েকটি মেজর থিমস নিয়ে আমরা এখন আলোচনা করব। প্রথম থিম যেটি, সেটি হচ্ছে মিজারি বা দুর্দশা। মূলত এই কবিতাটিতে উইলিয়াম ব্লেক তৎকালীন ইউকেতে যেই অনাথ শিশুগুলো ছিল, যাদেরকে দিয়ে হার্ড ওয়ার্ক করানো হতো, তাদের সেই নির্মমতা এবং দুর্দশার গল্পটিকে এখানে ক্রিটিসাইজ করেছিলেন। যার কারণে একটি গুরুত্বপূর্ণ থিম হচ্ছে মিজারি বা দুর্দশা। এবং এর পরবর্তী যে থিম, সেটি হচ্ছে ডেথ বা মৃত্যু। মৃত্যু যে প্রত্যেকটা মানুষের জীবনের একটি চিরন্তন সত্য কথা, সেটি একটা উদাহরণ হচ্ছে এই কবিতা আমরা দেখতে পারি যে ওই যে ছোট শিশু যে হচ্ছে স্পিকার, তার মা তাকে ছোটবেলায় রেখেই মৃত্যুবরণ করেছেন। মূলত কবিতার শুরুতেই এই মৃত্যু যে মানুষের জীবনের চিরন্তন সত্য, সেটাকেই তুলে ধরা হয়েছিল। যার কারণে একটি গুরুত্বপূর্ণ থিম হচ্ছে ডেথ। এবং এর পরবর্তী যেই সর্বশেষ থিম, সেটা হচ্ছে হোপ বা আশা। এই আশার ব্যাপারে আমরা অনেকগুলোই কথা উদাহরণ দিতে পারি। সেটা হচ্ছে আমরা দেখতে পাই যে এই কবিতাটিতে বলা হয়েছে যে যদি প্রতিটি মানুষ তাদের কাজকে সঠিকভাবে পালন করে, কোনো ধরনের ভুল ভ্রান্তিতে না থাকে, কোনো ধরনের হারামিতে না থাকে, তাহলে অবশ্যই তার জীবনে সুখের অভাব হবে না এবং তার জীবন নিয়ে তাকে কখনোই ভয় পেতে হবে না। এক ধরনের আশার বর্ণনা দেওয়া হচ্ছে। এবং সেই আশাকে মাথায় রেখেই ছোট ছোট শিশুগুলো তারা সঠিকভাবে তাদের ডিউটি পালন করে যাচ্ছিল। যার কারণে এই কবিতাটির একটি গুরুত্বপূর্ণ থিম হচ্ছে হোপ। আশা করি বুঝতে পেরেছ। আর এটি হচ্ছে এই কবিতাটি সম্পর্কে আমাদের বিস্তারিত আলোচনা। পরবর্তী দিন আমরা দ্য নার্সেস সং নিয়ে আলোচনা করব। দেখা হচ্ছে সেই টপিকে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।